হ্যাঁ, আমি এমন কাজ করি যাতে নিম্মির ডালিমের দানা নিজের কাছে আনতে পারি। তারপর আমার পরিশ্রম করার একটুও দরকার হবে না। নিম্মি পাখি গাছে বসে কাঁদছিল। তখনই ওখানে চিংকুটিয়া আসে। নিম্মি বোন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি বলবো দাদা, আমার দুটো বাচ্চাই খুব অসুস্থ। যদি বাচ্চারা অসুস্থ তাহলে তুমি তার চিকিৎসা করাও। এরম ভাবে তো ওরা আরো বেশি অসুস্থ হবে। দাদা, আমি তো চিকিৎসা করাতে চাই, কিন্তু তুই তো জানিস পেঁচা বৈদ্যর ওখানে যদি কারোর চিকিৎসা করানো হয় তাহলে ও বদলে শস্যর দানা চায়, না হলেও কারোর চিকিৎসা করে না। আরে তুই ওর কাছে তো একবার যা, গিয়ে ওর সাথে একবার কথা বল। দাদা, তোর কথায় একটু সাহস তো পেলাম আমি। যাই পেঁচা বৈদ্যর কাছে, আর ওকে সাহায্যের কথা বলি একটু। নিম্মি কাঁদতে কাঁদতে পেঁচা বৈদ্যর কাছে যায়। কি হয়েছে নিম্মি? কাঁদছো কেন? আমার বাচ্চারা খুব অসুস্থ। অসুস্থ থাকলে চিকিৎসা করার জন্যই তো এখানে বসে আছি। কিন্তু আমার কাছে দেওয়ার মতো শস্যের দানা নেই, কিন্তু তার বদলে তো তুমি চিকিৎসা করবে না। হ্যাঁ, আমি দানা ছাড়া চিকিৎসা করব না। আমি ওষুধের জন্য এত দূর উড়ে যাই, আমার পরিশ্রমের একটু ফল তো আমার পাওয়া উচিত। আমি ওষুধের বদলে তোমার ঘরের সব কাজ করব, শুধু তুমি আমার বাচ্চাদের ওষুধ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোর বাচ্চার চিকিৎসা করব। তুই আমার বাসাটা পরিষ্কার কর। নিম্মি ঘর পরিষ্কার করতে লেগে যায়। দুপুরবেলায়, চলো এবার আমার বাচ্চাদেরকে একবার দেখে নাও। বাহ বাহ, খুব ভালো। তোর আসার মাত্র বেশি সময়ও হয়নি আর তুই কাজ শেষ করলি। প্রথমে ভালো করে কাজটা কর। নিম্মি আবার কাজ করতে লেগে যায়। সন্ধেবেলায়, এবার তো চলো একবার দেখে নাও বাচ্চাদের। কাল আবার কাজে আসিস কেমন? কাল কাজ শেষ হয়ে যাবে, তারপর তোর বাচ্চাদের দেখবো। নিম্মি উদাস হয়ে উড়ে চলে যায় আর ঘরে বাচ্চাদের পাশে গিয়ে বসে। রাত্রে নিম্মির বাচ্চারা নিম্মিকে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও না। এত রাত্রে তোদের জন্য কোথায় খাবার পাই? একটু দাঁড়া, কিছু খাবারের জোগাড় করি। নিম্মি তখন রাত্রিবেলাতেই উঠতে লাগে আর খাবার খুঁজতে লাগে। ও একটা শস্যের দানা পেয়ে যায় আর ও ওটাকে নিয়ে বাসার দিকে ফিরে যেতে লাগে। রাস্তায় ও একটা চকমকে পাখি দেখতে পায় যে কাঁদছিল। কি হলো বোন, তুমি তো দেখতে খুবই সুন্দর, তবে কাঁদছো কেন? আমি খুব অসুস্থ, আর আমি 5 দিন ধরে অভুক্ত, কিচ্ছু খাইনি আমি। নাও, আমার কাছে একটা শস্য আছে, এটা খেয়ে নাও। যদিও এটা আমি আমার অসুস্থ বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি বেশি অসুস্থ মনে হচ্ছে। চকমকে পাখি ওর খাবার খেয়ে নেয়। খাবার খেতেই পাখি কালো কাকে পরিণত হয়ে যায় আর নিম্মিকে বলে, নিম্মি, আমি যমরাজ, আর পাখিদের প্রাণ কাকের রূপেই নিয়ে নি। তোমার প্রাণ নিতেই এখানে এসেছিলাম আর তোমার পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু খুব খুশি হলাম। আমি তোমার সাথে যেতে রাজি মহারাজ, কিন্তু আমি শুধু চাই আমার বাচ্চারা যাতে সুস্থ থাকে, তাহলেই আমি তোমার সাথে যাব। ঠিক আছে, তুই চিকিৎসা করা বাচ্চাদের। এই নে, এতে দানা ভরা আছে। নিম্মি বাস্কেট নিয়ে নিজের ঘরে চলে যায় আর পরের দিন নিজের ঠোঁটে দুটো শস্যের দানা নিয়ে বৈদ্যের কাছে চলে যায়। শস্যের দানা দেখে, বাহ নিমি, তুই তো ক্যালমা দেখিয়েছিস, এখন তোর বাচ্চার চিকিৎসা হতে পারে। চল, আমি তোর বাচ্চাদের গিয়ে দেখে আসি।
দুজন বাসায় চলে আসে আর বৈদ্য ওদের ওষুধ দেন। নিম্মি নিজের ঘর থেকে এবার দুটো শস্যের দানা দেয়। আবার দানা দেখে বৈদ্য বলে, আরে, তোর কাছে ডালিমের এতগুলো দানা কোত্থেকে এলো? নিম্মি রাত্রে সেই কাকরূপী যমরাজের ঘটনা ওকে বলে। আর বৈদ্য যেতে যেতে ভাবে, হ্যাঁ, আমি এমন কাজ করি যাতে নিম্মির ডালিমের দানা নিজের কাছে আনতে পারি। তারপর আমার পরিশ্রম করার একটুও দরকার হবে না। ও রাত্রে একটা প্ল্যান বানায় আর পরের দিন সকালে পাথরের গদা বানিয়ে গলায় ঝুলিয়ে দেয় আর নিম্মির ঘরের সামনে চলে আসে। নিম্মি, বাইরে আয়। তুমি কে? এই দেখ, জমের গদা। আমি যমদূত, তার বলাতেই এখানে এসেছি। ওনার আদেশ, তোকে যা ডালিমের দানা দেওয়া হয়েছে ফেরত দে। ঠিক আছে, যা ভগবানের ছিল তা ভগবানের কাছেই ফেরত যাবে। আমার বাচ্চারা এখন ঠিক হয়ে গিয়েছে। আর ও সব শস্যের দানা ঘরের বাইরে রেখে দেয় আর পেঁচা শস্যের দানা নিয়ে উড়ে চলে যায়। তখনই কাকরূপী যমরাজ ওকে দেখে বলে, তোর অনেক লোভ, তুই প্রতারণা করিস। এখন দেখ তোর সাথে কি হচ্ছে পেঁচা। কাকরূপী যমরাজ পাথররূপী গদা ওর গলাতেই আটকে দেয়। পেঁচা ঘরে গিয়ে যে গদা নামানোর চেষ্টা করে, কিন্তু ও বের করতে পারে না। ও যতই বের করার চেষ্টা করতে লাগে, গদার ভার ততই বাড়তে লাগে, যার জন্য ও খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন অন্য পাখিরা ওর ঝোঁকা ঘাড় দেখে ভীষণ মজা করতে লাগে। তারপর নিম্মি ওর কাছে আসে। ও নিম্মিকে বলে, বোন, আমায় ক্ষমা কর। আমি প্রতারণা করে তোর সব দানাগুলো নিতে চাইছিলাম, তাই জন্য এই শাস্তি পাচ্ছি আমি। ক্ষমা কর আমায়, আর নিজের ভগবানকে বলে আমার গলার ওজনটা কমিয়ে দে। যখন ভগবান আমাকে নিতে আসবে, আমি তখন তাকে বলবো যেন তোমার বোঝা তিনি কমিয়ে দেন। তারপর সেই দিন বিকেল বেলায় কাকরূপীর যম নিম্মির কাছে আসে আর বলে, চল নিম্মি, তোর সময় এসে গেছে। আমি নিশ্চয়ই যাব। আমার বাচ্চারা সুস্থ হয়ে গেছে যে। কিন্তু মহারাজ, আমার একটা বিনতি আছে। যে বৈদ্যের যে সমস্যা হয়েছে তা আপনি সমাধান করুন। যতই হোক সে আমার বাচ্চাদের চিকিৎসা করেছে। নিম্মি, তুই অনেক ভালো। তোর বলাতেই আমি একে ঠিক করে দিচ্ছি। পেঁচার গদা গায়েব হয়ে যায় আর ওদিকে নিম্মি যমরাজের সাথে চলে যায়। এতে আমার কোনো ভুল নেই। আমাকে যে ভগবান এই সিংটা দিয়েছে না, এটা দিয়ে যদি কাউকে একবার ধাক্কা না মারি বা গাছ না ভাঙি, মজাই আসে না। তোমরা নিজেদেরকে বাঁচাও। একবারের কথা, জঙ্গলে অনেক ভালো আবহাওয়া ছিল আর সব জানোয়ার দুপুরবেলায় খেলাধুলোর মজা নিচ্ছিল। তখনই হঠাৎ মাটিতে আজব রকম কাঁপুনি হতে থাকে। সবাই দেখল যে সামনে থেকে মোটু গন্ডার দৌড়ে দৌড়ে আসছে। ও কোনো অন্ধ জানোয়ারের মতো মুখে মুচকি হাসি নিয়ে আসছিল। ওরা ওর থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালিয়ে গেল, কিন্তু ভেড়া ঘাবড়িয়ে গেল আর ওখানেই দাঁড়িয়ে রইল। যেই মোটু গেন্ডার কাছে এলো, ও ভেড়াকে একটা জোরে ধাক্কা মারলো আর অমনি সে দূরে গিয়ে পড়ল। তারপর গন্ডার গাছের সাথে ধাক্কা খেল আর ওই গাছটা উপড়ে মাটিতে পড়ে গেল, যেটা দেখে মোটু গন্ডার থামলো আর হাসতে লাগলো। সব জানোয়াররা ঘাবড়ে গিয়ে ভেড়ার কাছে গেল আর ওকে দেখতে লাগলো। ভেড়া ভাই, তোমার কিছু হয়নি তো? শুনে ভেড়া দাঁড়ালো আর কষ্টের আওয়াজে বলল, আঘাত তো লাগেনি, কিন্তু খুব ব্যথা হচ্ছে। মোটু, তুই দেখে দৌড়াতে পারিস না? এখন যদি ভেড়ার কিছু হয়ে যেত? তুমি সব সময় এটাই করো, কোনো না কোনো জানোয়ারকে এসে আঘাত করে দাও,
আর প্রায় কতগুলো গাছ তোমার জন্যে ভেঙে যায়। এতে আমার কোনো ভুল নেই। আমাকে যে ভগবান এই সিংটা দিয়েছে না, এটা দিয়ে যদি কাউকে একবার ধাক্কা না মারি বা গাছ না ভাঙি, মজাই আসে না। তোমরা নিজেদেরকে বাঁচাও। মনে হয় তুমি খেয়াল করনি আমার দুটো দাঁত আছে, সেটাও তোমার সিংহের থেকে বড়। কিন্তু আমার এতে কাউকে আঘাত করতে বা জঙ্গলের গাছ ভেঙে দিতে একদমই ভালোই লাগে না। তাহলে তুমি কেন করো এটা? সেটা তোমার মাথা ব্যথা হাতি, আমার তো খুব মজা লাগে। বলে মোটা গন্ডার ওখান থেকে চলে গেল, আর সব জানোয়াররা শুধু রেগে থেকে গেল। এই মোটা গন্ডার আমাদেরকে খুব বিরক্ত করে, আর প্রায় দিনই গাছ ভেঙে দিয়ে জঙ্গল নষ্ট করে দেয়। কে জানে কবে যে ছাড়া পাবো। হরিণী সব জানোয়ারদের মধ্যে সব থেকে চালাক ছিল। ও এখন এটা ভাবতে লাগলো যে মোটু গন্ডারের থেকে কিভাবে বাঁচা যায়। একদিনও হাতি ও ভেড়ার সাথে এরকম ভাবে জঙ্গলে ঘুরছিল। তো ওদের নজর এক গুহায় পড়ল। দেখো বন্ধুগণ, এই গুহাটা কত বড় আর কি গভীরও। চলো গিয়ে দেখি। সবাই ওই গুহার কাছে গেল, আর মুখের কাছে গিয়ে দেখল যে ওই গুহা খুব গভীর আর ভিতরে অনেক অন্ধকার ছিল। হরিণ দেখল যে ওর কাছে একটা বড় পাথর আছে, আর যেটা গুহা থেকেও বড় ছিল। হাতি, এই সামনে একটা বড় পাথর পড়ে আছে, তুমি কি এটা সরাতে পারো? এটা তো খুবই বড়, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। এটা বলে হাতি পাথরটার কাছে গেল আর ওটাকে আস্তে আস্তে সরাতে লাগলো। যখন ওই পাথরটা গুহার কাছে পৌঁছালো, তখন হরিণ বলল, বাস বাস, এখন থেমে যাও। ওর আওয়াজ শুনে হাতি থেমে গেল। দেখবি, এখন আমরা মোটা গন্ডারের থেকে ছাড়া পেয়ে যাব। হ্যাঁ, তোমার কথাটা কিছু বুঝতে পারলাম না বন্ধু। হরিণ সবাইকে নিজের আইডিয়া বলল, আর সবাই শুনে খুশি হয়ে গেল। সন্ধেবেলায় সবাই ওই জায়গায় খেলছিল। তারপর মাটিতে হঠাৎ জোর কাঁপুনি হতে থাকে, যাতে ওরা বুঝে যায় যে মোটু গন্ডার আসছে। সবাই একদিকে হয়ে গেল, আর মোটু গন্ডার আরো একটা গাছ ভেঙে ফেললো, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। বাকি জানোয়াররা ওকে দেখে হাসতে লাগলো। তো ও আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, কি হলো? তোমরা হাসছো কেন? হ্যাঁ, তুমি কি জানো না, জঙ্গলে নতুন গন্ডার এসেছে। ও তোমার সাথে লড়াই করতে চায়। এখন আমরা তোমার থেকে ছাড়া পেয়ে যাব। তোমার মনে হয় আমার জায়গা অন্য কেউ নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে দেখেছি। ও তোমার থেকে খুব শক্তিশালী। ও বলেছে যে তোমাকে ভয় পাইয়ে জঙ্গলের থেকে তাড়িয়ে দেবে। শুনে মোটু গন্ডার রেগে গেল আর বলল, আচ্ছা, তাহলে আমি এখানে থেমে ওর অপেক্ষা করি। ওকে আজ মেরে দিয়েই যাব। শুনে সব জানোয়াররা একসাথে হাসতে লাগলো। আর হরিণ বলল, হ্যাঁ, আমরা ওর গুহা জানি। তোমার সাহস থাকলে বলো, এখনই মোকাবিলা করার জন্য তৈরি আছো? একদম। কোথায় তোমার ওই নতুন গন্ডার যে আমার সাথে মোকাবিলা করার সাহস রাখে? শুনে সব জানোয়াররা একে অপরকে দেখে খুশি হয়ে গেল। ওদের নিজেদের উপায় কাজ করতে চলেছিল। তারপর সবাই ওকে নিয়ে গুহার দিকে চলে গেল। হ্যাঁ, কি মোটু, তোর কি ওকে ডাকতে ভয় করছে? শুনে মোটু রেগে গেল আর গুহার মুখের কাছে গিয়ে চেঁচালো, ওই গন্ডার, যদি সাহস থাকে তুই এসে আমার মোকাবিলা কর। ও শুধু এতটা বলল, আর কিছুক্ষণ পর ওরই আওয়াজ নিজেই শুনতে পেল। ওই গন্ডার, যদি সাহস থাকে তুই এসে আমার সাথে মোকাবিলা কর। ওই দেখো, ও তো তোমাকে এখনো ভয় পাওয়াচ্ছে। তোমার কি ভেতরে যেতে ভয় লাগছে? হ্যাঁ, আমি এখনই এই গুহায় গিয়ে ওকে শেষ করে আসছি। তারপর তোমরাও জেনে যাবে কে কাকে ভয় পায়।
বলে মোটু গন্ডার দৌড়ে গুহার দিকে চলে গেল। আর তখনই হরিণ হাতিকে বলল, হাতি, শিগগিরই এই পাথরটাকে সরিয়ে গুহার মুখটা বন্ধ করে দাও। ওর কথা শুনে হাতি পাথরের কাছে গিয়ে ওটাকে ঠেলা আরম্ভ করল। মোটুর রাগের মাথায় গুহার অনেক ভেতরে ঢুকে গেল, আর এখন সেখানে শুধুই অন্ধকার ছিল। কোথায় গেলি তুই? তোর গুহাতে আমি ঢুকে পড়েছি, সামনে আয় তুই আমার। কোথায় গেলি তুই? তোর গুহাতে আমি ঢুকে পড়েছি, সামনে আয় তুই আমার। এখন আবারও নিজের আওয়াজ শুনতে পেল। ও বুঝে গেল যে ওকে বোকা বানানো হয়েছিল। ও ভীষণ রেগে গেল আর গুহার মুখের দিকে দৌড় লাগালো। কিন্তু ততক্ষণে হাতি পাথরটা ঠেলে গুহার মুখ অবধি নিয়ে গিয়েছিল। মোটু ভীষণ জোরে দৌড়ে মুখের কাছে পৌঁছেছিল, কিন্তু যতক্ষণে ও পৌঁছালো ততক্ষণে গুহার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তবুও ও পুরো শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দিল, কিন্তু পাথর নড়ল না। এটা সরাও, সরাও এটা। তোমরা আমাকে প্রতারণা করে ভালো করলে না। এখন তুমি গুহা থেকে বাইরে আসার পরে আমাদের সাথে কথা বলো মোটু। বলে সব জানোয়ার হাসতে লাগলো। খুব ভালো হরিণ, তোমার কারণে আজ আমরা গন্ডারের থেকে ছাড়া পেয়ে গেলাম। সত্যি হরিণ, তুমি তোমার চালাকির ভালো ব্যবহার করলে। হরিণ হাসল আর বলল, যদি তোমরা না থাকতে তাহলে আমার চালাকি কোনো কাজের ছিল না। হ্যাঁ, তোমরা অনেক সাহায্য করেছো। চলো, এখন এখানে থাকার কোনো দরকার নেই। শুনে সবাই ওখান থেকে চলে গেল। গুহায় বন্দি অবস্থায় মোটু অন্ধকার হওয়ার কারণে কিছুই দেখতে পারছিল না। ও শুধু এদিক ওদিক ধাক্কা মেরে নিজের শিঙে আঘাত করছিল। ওই দিনের পর কোনোদিনই আর গুহা থেকে ও বেরোতে পারে না। আর সব জানোয়াররা শান্তিতে জঙ্গলে থাকতে লাগলো।